এখন শরীর কেমন? জ্বর কমেনি এখনো? ভালো, কমেছে। সুরেলার অতি সংক্ষিপ্ত জবাব। মিনিট দুয়েক পর আবার নীরবতা পালন করে নওরিজ বলল, হঠাৎ জ্বর কিভাবে এলো? আমি নেমন্তন্ন করেছিলাম, ঘোড়ার গাড়ি চলে এসছে। সুরেলা ভগ্ন সুরে খ্যাক করে ওঠে। নওরিজ হাসল কি, বলল, খ্যাট খ্যাট যাবে না? না, না। আমার কাছে আছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। আবারও পিনপত নীরবতা ছেয়ে যায়। এবার নীরবতা ভাঙে সুরেলা। কবে ফিরবেন? 2 দিন দেরি হবে। কর্নেল স্যার কিছু অতীব জরুরি কাজে ডেকেছে, নয়তো এতক্ষণ ঘরের দরজায় কড়া নাড়তাম। সুরেলার নীরব কান্নার মাঝেও হাসলো। রাগ অভিমানের মাঝেও লাটসাহেব তার কথা ভাবছে। অথচ সুরেলা হলে রাগে তছনছ শুরু করে দিত। জনাবের অনেক ধৈর্য। আপনি আমাকে ডাকছেন না, সম্বোধনহীন কেমন করে যেন কথা বলছেন। আমি এটা সৌভাগ্য ধরে নেওয়া যায় যে আমি এখনো কথা বলছি। ভুল কিছু করিনি। ভালোটা কি করা হয়েছে? সুরেলা থমথমে মুখে পাশে তাকায়। রেবেকা বানু লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। তবুও সাবধানতা অবলম্বনের জন্য সুরেলা উঠে বারান্দায় যায়। শান্ত সুরে বলে, আব্বা, রূপসার বাবা, মামা, রওশন ভাইয়া, চাচি যান সবাই পরিকল্পনা করেছিল সকাল ভোরেই কাজী ডেকে রূপসা আর হৃদয় ভাইয়ার বিয়ে পড়িয়ে দেবে। রূপসা ভালোই ভালোই রাজি না হলে রূপসখর বাবাকে রূপসার বাবাকে দিয়ে চাচি জানতে তালাক দেওয়ার কথা বলে রাজি করাবেন। রূপসা কোনোভাবে সব শুনে ভেঙে পড়ে, তখন আমাকে ডেকে সাহায্য চায়। তখন আমার মাথা কাজ করছিল না, তাই আমি বলেছিলাম ভাইয়ার কাছে পালিয়ে যেতে। সিন ভাই ঠিক একটা ব্যবস্থা করে নেবে। আমাকে বলা উচিত ছিল, আমি কিছু করলেও করতে পারতাম। নরিজ গম্ভীর গলায় প্রত্যুত্তর করল। সুরেলা মিনমিনের গলায় বলল, আপনি যদি কিছু না করতেন, সবার সাথে আপনিও যদি তাল মেলাতেন, তখন এমনিতেও আপনি সিন ভাই আর রূপসার বিপক্ষে ছিলেনই। নওরিজের মুখে তাচ্ছিল ভাব ফুটে উঠল। তার এই তার উপর জনবার ভরসা। সে হেসে বলল, খুব ভালো কাজ। আমার বাড়ির সম্মান বিকিয়ে ভাইয়ের সংসার গড়ে দেওয়া, এ তো পুণ্যের কাজ। সুরেলার মুখটা পাংশুটে হয়ে আসে। সে বলল, আপনারা সবাই আমার ভাইয়ার পেছনে কেন পড়ে আছেন? আপনিও তো আমাকে লুকিয়ে বিয়ে করেছিলেন। আপনি ভুল না হলে আমার ভাই কি করে ভুল হয়? এই প্রসঙ্গ উঠছে কেন? কেন উঠবে না? আপনি করলে তা ভালোবাসা, আর আমার ভাই করলে পাপ। কারণ আপনি বড়লোকের দুলাল আর আমার ভাই খেটে খাওয়া গ্যারেজ মেকানিক। বাহ বাহ, কি ইনসাফ! সুরেলা কথা তো বলল না, গালে সপাটে চর বসালো। নরিজের জল শক্ত হয়ে আসে। তবুও নিজ রাগ সংবরণ করে বলল, আমি 2 অপশন রেখেছিলাম, হয় আমার হাত ধরতে হবে অথবা আমাকে ভুলতে হবে। মুখ ফিরিয়ে চলে গেলেও ফিরে আসা হয়েছিল। কোনো প্রকার জোর জবরদস্তি আমি করিনি। আমার ভাইও কাউকে জোর জবরদস্তি করেনি। এর সম্পর্কে রূপসার এফোর্ট বেশি ছিল, আর আমি রূপসাকে বুদ্ধি দিলেও কাজটা সে সজ্ঞানেই করেছে। আমি শুধু সাহায্য করেছি, ব্যাস। আর আমার ভাই এর সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল। এখন দয়া করে এটা বলবেন না রূপসা কচি খুকি আর আমি ধামড়ি মেয়ে ছিলাম। খুব ভালো। দেখি তাদের পুতুল খেলার সংসার কদিন টিকে। আবেগটা বড্ড ক্ষণস্থায়ী হয়। সুরেলা কিছু বলতে উদ্যত হয়, কিন্তু নরিজ ততক্ষণে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। কয়েকবার কল লাগানোর চেষ্টা করে, কিন্তু ফোন বন্ধ বলছে। সুরেলার নাকের পাটা ফোলায়। রাগ হয়, আবারও কান আসে। লোকটা নিজেরটা বুঝছে শুধু, সুরেলার দিক দিয়ে ভাবছে না। সুরেলা ঘরে ফেরার জন্য ঘুরে দাঁড়ায়। পা বাড়াবে, শাশুড়িকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে পা জমতে শুরু করে। তারপর একাধারে সুরেলার সর্বাঙ্গ জমে গেল। ভয় নামক কণিকা সিনাই সিনাই ছড়িয়ে যায়। সূর্যের আলো ফুটতে ঢের সময় বাকি। পূর্ব আকাশ ঘন কুয়াশায় ছেয়ে আছে। এমন সময় স্নান চালু কল চাপে অবিরাম। ঠান্ডা পানির ধারা পুড়িয়ে গরম পানি আসতে স্নান বালতি পুরো করতে দেয়। মৃদু গরম পানির সাথে ধোয়া বেরোচ্ছে। স্নান কাজ অব্যাহত রেখে পাশে দাঁড়ায় রূপসা। মনমরা হয়ে কলপারে বসে। আবছে আলোয় তার পাংশুটে মুখটা জলজল করছে। সিনান কোমল সুরে ডাকে, পানি পুরা হয়েছে, জলদি গায়ে দাল। রূপসা কাজ মুছ মুখে বলল, আমি ঠান্ডা পানিতে গোসল করব না। কি শীত, গরম পানি আনো।
ঠান্ডা না গরম পানি? দেখ ধোয়া উঠতেছে, জলদি কর শালির বইন। কেউ দেখলে লজ্জায় মুখ লুকায় আর জায়গায় থাকবো না। রূপসা এগিয়ে এসে পানির বালতিতে হাত চুবায়, তুলনামূলক গরমই। তবুও গোসল করতে ইচ্ছে করছে না। সে চোখ পিটপিট করে বলল। গোসল না করলে হয় না? সিনান অতি ধৈর্যের সাথে জবাব দিল। না হয় না, তুই জানোস না বর বউ একলগে থাকলে গোসল করতে হয়। রূপসা লাজুক হেসে মাথা নাড়ালো। সিনান নিজেও হাসলো। রূপসাকে পুনরায় বসিয়ে দিয়ে মগ ভরে জল তুলে মাথায় ঢেলে দেয়। উষ্ণ শরীরে গরম পানি বরফের মতোই লাগে। রূপসা চাপা স্বরে চেঁচিয়ে ওঠে। স্নান মুখ চেপে ধরে লাগাতার পানি ঢালে বিড়বিড় করে বলে। বরের সোহাগ নিতে ডরাও না, দাঁত কেলিয়ে হাসো তুমি, অহন ঠান্ডা পানিতে চড়াও। রূপসার কানে যায়। সে শীতে কাঁপতে কাঁপতে হু হু করে বলল। বর তো আমারই, পানি তো আর আমার না। কি ঠান্ডা চিন ভাই। কথায় পারা যাইতো না, চুপ থাক সেরি। পুরো এলাকাবাসীরা এখন দিবি নাকি? রূপসা চুপ করে যায়। সিনান আবারও হাসে। নিজ হাসিতে নিজেরই মেজাজ বিগড়ে যায়। আশ্চর্য, এত হাসি আসছে কেন? মনের ভেতরই বা লাড্ডু ফুটে কেন? গোসল সেরে মিয়া বিবি ঘরে ফিরে আসে। রূপসা ছোট ছোট চুল গামছে মুছে দেয় স্নান। নতুন কিনা না লেপে মুড়িয়ে দিয়ে বলে। ঘুম দে। রূপসা লেপের ভেতর আটসাট হয়ে শুয়ে পড়ে। স্নান চিন্তিত বদনে ঘর জুড়ে পায়চারি করছে। রূপসা রাগ হয়। বউ শীতে কাঁপছে, কই বুকে জড়িয়ে উষ্ণতা দিবে, তা না অহেতুক ঘরময় পায়চারি করে। সে ফিসফিসিয়ে ডাকলো। হ্যাঁ গো, শুনছো? সিনান পদযুগল থামিয়ে নেয়। ফেল ফেলিয়ে যায় রূপসার দিকে। লজ্জাটা রূপসার সহজে আসে না, তাই লজ্জা পাওয়ার ভান করে বলল। আমার শীত লাগছে, অনেক শীত। তো আই কি আত্তাম। কিছুই করতে হবে না তোমাকে। তুমি ঘোড়ার ঘাস কাটো। বেটা খুবিস রোমান্টিকতার কিচ্ছুটা বোঝে না। আপন মনে বিড়বিড় করে রূপসা বলল। সে পাশ ফিরে লেপে নিজেকে ভালোভাবে ডেকে নেয়। মিনিট গড়াতেই অনুভব করে লেপের ভেতর চোর ঢুকেছে। শুধু ঢুকেনি, চোর চুরি করার জন্য সুযোগ খুঁজছে। দয়ালু রূপসার দয়া হলো। সে কালো প্রেক্ষাপট না করে চোরের কাছে নিজেকে সঁপে দিল। উষ্ণ বুকে নিজেকে আড়াল করে নিয়ে ফিসফিসিয়ে বলল। এই বুকটা শুধু আমার, এইখানে শুধু আমি থাকবো। মনে রেখো, শুধু আমি থাকবো। সিনান পিঠ গলিয়ে হাত দিয়ে সযত্নে আগলে রেখে বলল। থাকলি? কথা দিচ্ছ? দিলাম। আমাকে কখনো দূরে সরিয়ে দেবে না তো? তুই না গেলে আমি রাইখা দিমু, আমি তো। রূপসার সুখ সুখ অনুভূত হয়। এত সুখ সে কখনো অনুভব করেনি। সে বলল। আমি যদি মস্ত বড় ভুল করি তবুও না, কিন্তু। সিনান লেপ সরিয়ে সুচ্ছির বদন দেখে নেয়। কপালে ঠোঁট ছুঁয়ে বলল। তোরে সহ তোর সব ভুলের কবুল করলাম, শুধু এই পিঞ্জিরা ছাইরা জাওনের ক্ষমতা কাইরা নিলাম। রূপসা একগাল হাসলো। সিও কপালে আঙ্গুল ছুঁয়ে সেই আঙ্গুল ঠোঁটে ছুঁয়ে দেয়। সিনান হেসে তার ঠোঁটে টুপ করে চুমু দিয়ে লেপে ঢেকে নেয় মস্তক। তারপরে দিনগুলো মিয়া বিবির ভালোই কাটে। সুখ যেন উপচে পড়া, হেসে খেলে হাসি কান্নার ভিড়ে দিনগুলো খুনসুটিময়। শান্তি বেগম আর নতুন মিয়া বিবি যেন রঙে সাজছিল। সালাউদ্দিনের খবর বার্তা নেই, ফোনটাও বন্ধ। সিনান অতটাও আমলে নেয় না। এর নতুন কি? লোকটা প্রায়শই গায়েব হয়। নয়া সুখের সংসারের অসুখ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সিনান। নিজ সুখ দুঃখ খায়েশ সবের বিসর্জন দিয়ে সারা জীবন পরিবারের জন্য বেকার খেটে আসা সিনান যেন নিজ সুখের সাথে পরিচিত হলো। প্রতিদিন তার মিষ্টি মাখা মুখটা দেখে কাজে যাওয়া, শুধু তার মুখে হাসি ফোটানোর জন্য শত ব্যস্ততার ভিড়ও দুপুরে বাড়ি বয়ে খেতে যাওয়া। সন্ধ্যা নামতে গ্যারেজের শাটার বন্ধ হয়ে যায়। নিত্যদিনের নতুন কিছু কিনে এনে আহ্লাদের মুখে হাসি ফোটানো যেন রোজকার রুটিন। রাতভর জেগে জেগে খুশুর ফুসুর পোনায়া আলাপ। শীতকে উপেক্ষা করে রাতের পথ ধরে হাঁটা, আহ্লাদের সমস্ত আহ্লাদপনা সহ্য করা। মাঝে মাঝে সর্ববশত খ্যাক খ্যাক করে উঠল যখন তার চোখে জল জমে। ব্যাস হয়ে গেল ধরে নাও। স্নান যেন আর স্নান নেই। কোথায় তার সপ্ত আসমানে চড়ে থাকা মেজাজ, কোথায় তার খিটখিটে পনা। শান্তি বেগম হেসে খোঁজাখুঁজি করেন। স্নান মাথা চুলকে নজর লুকায়। বইয়ের আনাড়ি হাতে হাতে রাধা কখনো যায় তো কখনো পুটপুট করা ভাত তৃপ্তির সাথে খায়। লবণ ছাড়া ডিম ভাজি খাওয়ার পরেও হুঁশ ফিরে না। শান্তি বেগম শুধু মুখ টিপে হাসেন। তার কোনো অভিযোগ নেই। ছেলেকে পরিতৃপ্ত মুখ দেখে তার বুকে শান্তি বয়ে যায়।
তাদের এই সুখের সংসারে কাটা পড়ে এক অপরাহ বেলায়। রূপসার শাশুড়ি অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। আঁচলে মুখ লুকিয়ে ধান ক্ষেত বরাবর খানবাড়ি গেট অবধি পৌঁছায়। দারুণ ব্যথা দেওয়ার সাহস করে না। অবাক চিত্রে চেয়ে দেখে ধনী তুলালিকে। রূপসা কোনো দিকে না তাকিয়ে অন্দরমহলে দরজা অবধি যায়। বন্ধ দরজা খুলে ভেতরে প্রবেশ করে ধীমে ধীমে পায়ে আগায়। সবে যার যার মতো ব্যস্ত। কম দামি শাড়ি পরিহিত রুগ্নদেহী মানবী কারো নজর আকর্ষণ করে না। রূপসা বিনা বাধে দোতলা অবধি পৌঁছায়। মায়ের দরজা অবধি গিয়ে থেমে যায়। ওই তো মা বিছানায় আম্মা। সিনান ক্ষণপল চুপ থেকে বলল, পাঠাবো না মানেটা কি? হ্যাঁ, আসতাছি আমি, দেখি কোন ড্রোন আটকায়। সোহেলা ফোন রেখে ভাইয়ের অপেক্ষায় প্রহর গুনে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। একটু পরে তো নোমান মাহবুব বাড়ি ফিরবেন। ভয়ে তার হাত পা অসাড় হয়ে আসে। অন্তিম মজ্জায় কাঁপুনি অনুভব করে। নিশ্চয়ই আবার জ্বর আসবে। সে ফোন রেখে শাশুড়ির কাছে গিয়ে বসলো। রেবেকা বানু সুরেলার কপালে হাত রাখলেন। মেয়েটার জ্বর ফোরাচ্ছে না, এই আসে তো এই যাই, কি যে হলো। কদিন চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। এদিকে ছেলে যে ঢাকায় গেল আর আসার নাম গন্ধ নেই। ওরা মা মেয়ে যা ইচ্ছে করুক, তুই ভুলেও সেদিকে যাস না। মনে হচ্ছে গন্ডগোল আরেকটা বাঁধবে। এমনিতেই গত কদিন হলো মনটা ডাকছে, কিছু তো একটা হবে, খুব খারাপ কিছু। আল্লাহ রহম ফরমাও। রেবেকা বানু আল্লাহর কাছে প্রার্থনা করেন। সুরেলা তার পাশে বসে চুপটি করে রয়। সেদিন রাতে কি ভয়টাই না পেয়েছিল, যদি আম্মা সব শুনে ফেলতেন তাহলে কি হতো? কিছুই না, শুধু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। এরই মাঝে সুবাকে ছুটে আসতে দেখা যায়। হাতে শাশুড়ির নোকিয়া ফোন। রেবেকা বানু জানতে চায়, কেউ ফোন দিয়েছে? সুবা সুরেলার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, রিজ ভাইয়া ফোন দিয়েছে, নাও কথা বলো। সুরেলা হাত পাতে, কিন্তু সুভা তার হাতে না দিয়ে রেবেকা বানুর হাতে ধরিয়ে বলল, ভাইয়া বড় মার সাথে কথা বলবে বড় বউ, তোমার কথা তো বললো না। সুরেলার মুখটা চুপসে যায়। রাগ হয় জনাবের উপর। সেদিনের পর থেকে তার ফোন ধরছে না। না ধরলো তার কি? সে কান সজাগ রেখে সুভাকে পাশে বসিয়ে দেয়। রেবেকা বানু ছেলের সাথে কথা বলছেন রূপসার বিষয়কেই কেন্দ্র করেই। আবছা আবছা তার কানেও আসছে। তবে শেষ মুহূর্তে যখন শাশুড়ি বলেন, আমার কাছেই বসে আছে, মানা করে দিয়েছি, ওখানে যাবে না। সুরেলা সিনা টান টান করে বসে কোনা চোখে শাশুড়ির মুখপানে তাকায়। রেবেকা বানু তাকান, ফলে চোখাচোখি হয়। জ্বর তো ছাড়ছেই না, আসে যায়, অ্যান্টিবায়োটিক খেয়ে দুর্বল হয়ে পড়েছে, চোখ মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। কথা বলবি? সুরেলার শ্বাস আটকে আসে। তবু চাই লোকটা রাজি হোক, একটু কথা বলুক। তারও কিছু জরুরি কথা আছে। কিন্তু শাশুড়ি মায়ের কল কেটে দেওয়াতে নিরাশ হয়। এত কিসের অভিমান ওনার? রাগে দুঃখে মুখটা থমথমে হয়ে আসে। সন্ধ্যার পরপরই স্নানের আগমন ঘটে। সুরেলা অন্দরমহলের উঠোনেই বসেছিল বাহানা দেখিয়ে। ভাই এসে অস্বস্তিতে না পড়ে। স্নান এসে রূপসা কোথায় জানতে চায়। সুরেলা কাজ মুছে মুখে বলল, চাচি আম্মার ঘরে। আমার পথ দেখা। সুরলার একটু মন খারাপ হলো। বই কি, ভাই একটিবার শুধলো না। বোন কেমন আছে? হয়তো বা টেনশনে আছে তাই। আমার সাথে আসো ভাই। বলে সুরেলা দোতলা সিঁড়ির দিকে পা বাড়ে। সিনান তার পিছু পিছু হাঁটে। সরাসরি গ্যারেজ থেকে এসেছে। গায়ে কালিমাখা শার্ট প্যান্ট, হাতেও লেগে আছে, মুখে আছে বোধহয়। একটু ইতস্তত বোধ করে সিনান। সুরেলা সামিনা বেগমের ঘরের সামনে দাঁড়িয়ে যায়। ভেতর থেকে রূপসার কথা ভেসে আসছে। সুরেলা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, রূপসা যদি না যেতে চায়? সিনানের জল শক্ত হয়। বুকের ভেতর বয়ে চলা এলোকেশি ঝড় সামাল দেওয়া বড্ড পীড়াদায়ক। তবুও নিজেকে সামাল দিয়ে বলল, দরজা খোল। সুরেলা শুকনো ঢোক গিলে দরজা খটখটায়। ভেতর থেকে রওশন ভাইয়ের আওয়াজ ভেসে আসে। কে? সুরেলা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, রওশন ভাইয়া, আমি সুরেলা, ভেতরে আসবো? তৎক্ষণাৎ জবাব আসে না। একটু পর দরজা খুলে যায়। সুরেলা ভেতরে প্রবেশ করে রূপসা সামিনা বেগমের কোলে মাথা রেখে আরিফার সাথে কথা বলছিল। রওশন জানতে চাইল, কিছু বলবেন ভাবিজান? সুরেলা সমানতালে হাত কসলায়। ভাই ভেতরে আসছে না কেন? সে কি বলবে এখন? সে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে এক পলক দেখে নিয়ে রূপসার উদ্দেশ্যে বলল, রূপসা সিন ভাই এসছে। রূপসা মায়ের কোল থেকে মাথা তুলে চকিত ভঙ্গিতে তাকায়। মনে হলো এতক্ষণ সে বেহুশ ছিল, এখন হুঁশ ফিরেছে।
সে তড়িঘড়ি বিছানা থেকে নামতে উদ্যত হয়। সামিনা বেগম বাহু ধরে আটকে দেন। ওকে তাড়ানোর ব্যবস্থা আমি করছি, তুই এখান থেকেই থাক, কোথাও যেতে দেব না তোকে। সামিনা বেগম রওশনকে ইশারা করে কিছু। রূপসা অসহায় চোখে চায় মায়ের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আম্মা ছাড়ো। কোথাও যেতে দেব না তোকে, কথা কানে যায় না, মার খাবি। সামিনা বেগম অস্বাভাবিক আচরণ করেন। রূপসা ভয় পায় বেশ। নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখে বলল, আম্মা ছাড়ো, আমি চিন ভাইয়ের কাছে যাব। এতক্ষণ কি বোঝালাম তোকে, আমরা কালই ঢাকায় যাব। আম্মা চিন ভাইয়ের কাছে যাব। রূপসা চেঁচিয়ে বলল। সামিনা বেগম চন মারার জন্য হাত তোলেন। সিনান সালেহকে ঘরে ঢুকতে দেখে থেমে যান। রওশনের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, ওই ফকিন্নির বাচ্চার সাহস কি করে হয় আমার ঘরে ঢোকার? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে রওশন। আম্মা তুমি শান্ত হও আগে। রওশন এগিয়ে এসে মায়ের কাছে। সিনান আর এক পাও এগোলো না। ফকিনীর বাচ্চা শব্দটা বুকে বিঁধে আছে কাটার মতো। সে শান্ত চোখে রূপসার দিকে তাকালো। রূপসা শুধু মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে আসে সিনানের নিকট। বাহু জড়িয়ে মিনমিনিয়ে গলায় বলল, আমি আমি অনেক সরি চিন ভাই। গলা কাঁপে রূপসার। সিন ভাই নিশ্চয়ই তার উপর অনেক রেগে আছে। কিভাবে রাগ ভাঙ্গাবে সে ভীত চোখে মুখপানে চায়। এই শান্ত চাহনির পেছনে কোনো ঝড় লুকিয়ে আছে কে জানে। সিনান কারোর দিকে তাকালো না, কারোর উদ্দেশ্যে শব্দ ব্যয় করলো না, শুধু রূপসার উদ্দেশ্যে বলল, বাড়ি চল। বলে এক দণ্ডি দাঁড়ালো না, বাহু চেপে হাঁটা দেয়। রূপসা মায়ের দিকে তাকাই এক পলক, চোখে জমা জলকণা গড়িয়ে পড়ে নিমিত্তে। সামিনা বেগম চেঁচামেচি শুরু করে দেয়। ছুটে আসতে চায় রূপসার কাছে। সিনানকে গালিগালাজ করে। রওশন জাপটে ধরে মাকে, শান্ত স্বরে প্রতি উত্তর করে, ও ফিরবে না আম্মা, ও আমাদের পিচ্ছি না, আমাদের পিচ্ছি তো সেদিনই মরে গেছে, তুমি শান্ত হও। সামিনা বেগম শান্ত হলেন না মোটেই। পাগলামি করেন, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। গলা ফাটিয়ে রূপসাকে ডাকেন, ফিরে আসতে বলেন মায়ের বুকে। রূপসা মায়ের চিৎকারে হু হু করে কেঁদে দেয়। হাঁটা থামিয়ে কাতর স্বরে বলে, চিন ভাই আম্মা ডাকছে। স্নান থামে। অবেলায় মেঝেতে গড়াগড়ি খাওয়া আঁচলখানি রূপসার মাথায় তুলে দেয়। হাতের বাঁধন ঢিলে করে বলে, মায়ের বুকে ফিরে গেলে তোর আর আমার বুকে ফিরা হইব না রে দুলারি, ওনারা ফিরবার দিব না তোরে। অহন তুই ভাব, ফিরবি আমার লগে? এক বুক আশা নিয়ে কন্দনরত মুখপানে তাকিয়ে থাকে স্নান সালেহ। অবুধ শফির দেওয়া অভিশাপটা কানে বাজে। তোমার কপালে সুখ নাই সিন ভাই। সত্যি সুখ নাই। দুলালি যদি মায়ের বুকে ফিরে যায়, তার বাকি জীবনটা হাহাকারই কেটে যাবে। আর যদি তার সাথে ফিরে আসে, এক আর্তনাদ করা মায়ের হাহাকার নিয়ে কাটাতে হবে। সিনান নিজ ভুলের মাসুল টের পায়। যাবি আমার লগে? রূপসা হু হু করে কেঁদে ওঠে। উপর নিচ মাথা নেড়ে জানালো যাবে সে। সিনান হাসলো ক্ষীণ, কাজ জড়িয়ে বুকে আগলে নিয়ে বলল, চল বাড়ি, মা তোর জন্য দইনা পাতা দিয়া শুটকি ভর্তা বানাইছে। চেয়ারম্যান বাড়ির গেট পেরিয়েই আমতলায় সাইকেল রাখা। সিনান গায়ের জ্যাকেট খুলে রূপসার গায়ে দেয়। সাইকেলে উঠে রূপসাকে বসতে ইশারা করে। রূপসা প্রতিবারের মতোই সামনে বসে। সন্ধ্যাবেলা লালাচে ভাব এখনো বিরাজমান। জনশূন্য কাঁচা রাস্তায় সাইকেল চলে দুর্বার গতিতে। রূপসা ব্যথা পায়, তবে কিছু বলার সাহস করে ওঠে না। শক্ত করে সাইকেলের হ্যান্ডেল ধরে রাখে। বাড়ির কাছাকাছি আসতে রূপসা নিজ তরফ থেকে সাফাই গাইতে শুরু করে। আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। রূপবান চাচি এসে বলল মায়ের শরীর ভালো লাগছে না, তাই দেখতে গিয়েছিলাম। ভেবেছিলাম যাবো আর আসবো, আমি এত কিছু ভাবিনি। তুমি কি আমার উপর রেগে? খিটখিটে প্রাণীটি জবাব দিল না। রূপসার ভয় তত্তরই বাড়ে। সে শুকনো ঢোক গিলে পড়ল, ওই কিছু বলছো না কেন? আমার কিন্তু ভয় লাগছে। সিনান শিও বাড়ির গলিতে সাইকেল ঢুকিয়ে উঠোনে থামায়। রূপসার সাইকেল থেকে নামে। গোয়ালঘর থেকে শান্তি বেগমের ডাক ভেসে আসে। সিনান সাড়া দেয়, মা আসছি, আর তারেও আনছি। শান্তি বেগম বেরিয়ে আসেন। রূপসা নত হয়ে দাঁড়িয়ে। শান্তি বেগম ছেলেকে জিজ্ঞাসা করেন, ঝামেলা হয় নাই তো? না, আমি গ্যারেজে গেলাম, সোফি একলা আছে। বলে বেরিয়ে যায় সাইকেল নিয়ে। রূপসার ঠোঁট ভেঙে আসে। গায়ের জ্যাকেটের দিকে তাকাই। এই শীতে জ্যাকেট ছাড়ে চলে গেল। শীত লাগবে না। বাকি সময়টুকু ফাপড় আটকে আসে রূপসার। শান্তি বেগম কথা বলছেন না তার সাথে। সে অনেক কথা বলার চেষ্টা করেছে, উনি না শোনার ভান করছে। রূপসার কষ্ট হয়। মায়ের আর্তনাদগুলো কানে পাচ্ছে। কেমন অসহায় লাগছে নিজেকে।
অনেকক্ষণ জিম মেরে বসে থাকার পর রূপসা নিজেকে বিছানা অবধি টেনে নিয়ে যায়। লেপ মুড়ি দিয়ে শুয়ে নীরবে কাঁদে। সিনান অনেক রাতে বাড়ি ফিরল। কলপার থেকে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, মা খিদে লাগছে, ভাত দে। শান্তি বেগম আলোয় বসে কাঁথা সেলাই করছিলেন। ছেলের কথায় কাঁথা রেখে বলেন, বারতাসি বউরে ডাক দে না। সিনান নিজ করে উকি মেরে দেখলো লেপে মুড়ি দিয়েছে। সে ডাকলো না, মায়ের কাছে জানতে চাইলো। খাই মা। ডাকুস না, আমি পারবো না, তোর দরদ লাগে তুই ডাক। আমিও পারবো না। তাহলে কি, একবেলা না খাইলে মানুষ মরে না? সিনান পাটি বিছিয়ে বসে। রূপসা জেগেছিল। সিন ভাই এসেছে বুঝতে পেরেছে সে। মা ছেলে কথোপকথনও কান ছুঁয়েছে। সে ভেবেছিল একবার ডাকলেই উঠে পড়বে, ক্ষুধাও লেগেছে খুব। কিন্তু কথাগুলো শোনার পর খাওয়ার খায়েশ মরে যায়। আশ্চর্য, সিন ভাই তার পরিস্থিতিটুকু বোঝার চেষ্টা করবে না। সিনান চুপচাপ খাবার খায়। খাওয়া শেষ করে সিনান ওঠার সময় তারা দিয়ে বলল, ভাত বড় লোক, তার লাইগা। শান্তি বেগম হাসলেন। একবেলা না খাইলে মানুষ মরে না। সিনান কান চুলকিয়ে বলল, তোরা মেসল মানুষ এত বেশি বুঝোস কেন? শান্তি বেগম ভাত পারেন। রূপসার জন্য তুলে রাখা কাতল মাছের মাথা পাতে তুলে দিয়ে অল্প সোডা দেয়। মেয়েটা ঝাল খেতে পারে না। সিনান ভাতের থালা নিয়ে ঘরে যায়, টেবিলের উপর ঠাস করে রাখে। কিছু না বলে রূপসার গা থেকে লেপ সরিয়ে দেয়। রূপসা ধনিকের মতো বেঁকে শুয়ে থাকে, ওঠে না। উন্মুক্ত ফর্সা কোমরে চোখ পড়তে সিনান জল চুলকায়। মহা ঝামেলাই তো। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠান্ডা হাত কোমরে ছুঁয়ে দেয়। রূপসা নড়ে চড়ে শোয়। সিনান হুট করে কোমর চেপে ধরে বসিয়ে দেয়। রূপসা নাকের পানি চোখের পানি একাকার। মুখ চোপা ফুলে লাল টমেটো। টোকা দিলে যেন রক্ত বেরিয়ে পড়বে। দেখতে মন্দ লাগছে না, নাক টেনে ফোপাচ্ছে। চোখের পাপড়িগুলো ভেজা আর অঙ্গে যেন এলোমেলো শাড়ি। সিনানের কান গরম হয়। সে চোখ নামিয়ে ভাতের থালা নিয়ে বিছানায় বসে। কান্দোস কেন? সুখে। মেলা সুখ, তাই না? রূপসা রাগ হয়ে প্রচুর। সে ভাতের থালা ছিনিয়ে নেয়। ছুঁড়ে ফেলার জন্য উদ্যত হলো। সিনানের শান্ত গলার হুমকিতে সাহস করে ওঠে না। একটা দানা পড়ুক খালি, তারপর রাখি আমি তোরে দেখামু। খাটনির কামায় আমার, তোর বাপ চাচার মতো গাজার ব্যবসা করি না। রূপসা ঠাস করে ভাতের থালা রাখে। একদলা ভাত বিছানায় পড়ে। কাচমুচ মুখে সেটা তুলে আবারও স্বর প্রস্তুতি নেয়। অভিমানী স্বরে বলে, একবেলা না খেলে মরে যাব না আমি, আর মরলেও তোমার কিচ্ছু যায় আসবে না। আবার আর একটা ঘরে তুলতে পারবে। আমি পাগল, শুধু শুধু তোমার জন্য পাগলামি করি। সিনান কম্বল টেনে ধরে। খাইয়া নে, তারপর ঝগড়া করবো না। হা কর, আমি খাইয়ে দিই। এত দরদ দেখানো লাগবে না গো, আমি খাবো না, ক্ষুধা নেই। রূপসা তেজ দেখিয়ে বলল। সিনানের কপালে ভাঁজ পড়ে। যত সম্ভব শান্ত গলেই বলে, রাতে না খাইয়া ঘুমান লাগে না, ওট আমি খাওয়াই দেই। এতটা ধৈর্য সিনান সালেহের কারোর জন্য দেখিয়েছে বুঝি? না, এই ধৈর্যটুকুন শুধু তার আহ্লাদের জন্য। সিনান মুচকি হাসে। রূপসা গলা অব্দি লেপ টেনে পিঠ ফিরে শুয়ে পড়ে। সিনান হাসি থামিয়ে ক্লান্ত চোখে দেখে। কিছু পল নীরব থেকে বলে, আদরের দুলালি, রাগ তো আমার দেখানোর কথা। কারণে না বইলা তুই বাপের বাড়ি চইলা গেলি। এইদিকে মা তো পাগলের মতো খুঁজা হয়রান। আমারে ফোন দিয়া কাইন্দা বাসায় দিল। আমি মেলা ভয় পাইছিলাম। পরিবার আমি ছেড়েছি, তুমি না, তাই আমার কষ্ট তুমি বুঝবে না চিন ভাই। রূপসার কথায় সিনানের মেজাজ বিগড়াতে সময় নেয় না। সে কখন থেকে ভালোভাবে বলছে, আর মেয়েটা সেই সুযোগে মাথায় চড়তে চাইছে। সে খ্যাক করে বলে উঠল, আমি ছাড়তে কইছিলাম, তুই নিজেই তো আইসস। রূপসা পাশ ফিরে তাকালো, বলল, সুরেলা ভাবি বলেছিল তোমাকে পেতে হলে এইটুকু করতেই হবে। আমার পরিবার এই সম্পর্কে কখনো মেনে নিত না। তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, তাই পাগলের মতো ছুটে এসেছিলাম। সিনানের মাথায় একটাই কথা ঘুরপাক খায়। সুরেলা ভাবি বলেছিল। সিনানের বুঝতে বাকি রইল না কিছুই। তবে সে এই বিষয়ে কথা বলল না। তবে মনের এক কোণায় রেখে দিল। প্রসঙ্গ বদলে বলল, খাইয়া নে, ভাত জুড়াই গেল। খাবো না আমি। খাইতে তো হবই, আমারে রাগাইস না। একবেলা না খেলে মরবো না, আর তোমার ভাত বাজবে। সিনান রাগের বদৌলতে হেসে দিল আর জোর না করে ভাতের থালা রেখে দেয়। মশারি টাঙ্গিয়ে লাইট নিভিয়ে বিছানায় ফিরে আসে। লেপের ভিতর ঢুকে রূপসাকে ডাকে, এই দুলালি, কাছে আসবি?
এই মধুর আহ্বানে সে আহ্লাদে আটখানা হয়ে গলায় ঝুলে পড়ত, কিন্তু এখন সে রেগে আছে তাই বলল। না, সত্যিই না? রূপসা চোখ মুখ খিচে নেয়। বললাম তো না। স্নান থামলো না, এক একে শার্টের বোতাম খুলতে খুলতে বলল। আমি কিন্তু সাত খুলতেছি। রূপসা দুহাতে কান চেপে ধরে। সে যাবে না মানে না মানে না। যতই লোভ দেখাক স্নান কানে কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। সাত খোলা শেষ। যাও সরো। রূপসার কানে গালে উষ্ণ ভাব বেরিয়ে আসছে। সে ঠেলে সরিয়ে দেয়। স্নান সয় না, মাথা নিচে হাত দিয়ে চিত হয়ে শুয়ে থাকে চুপচাপ। নীরবে কাটে বেশ কয়েক মুহূর্ত। তারপর স্নান চালেও আকুল আবেদন খারিজ করলো। একটা বাচ্চা আনি, কি কস? পারবি না? রূপসার চোখের আকার বড় হয়। বাচ্চা? সে নিজেই তো বাচ্চা। সিন ভাই এক বাচ্চা থেকে আরেক বাচ্চা কি করে আশা করে? না না, সে এখনই বাচ্চা নিবে না। সে চুপ না থেকে বলল। না, আমি পড়তে চাই, অনেক দূর অবধি। পড়াবে না আমাকে? সিনান চালেহের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সিলিংয়ের দিকে দৃষ্টি স্থির রেখে নিচে আশ্বাস দেয়। হয় পারমু, অহন কাছে আয়। রূপসা দাঁত দিয়ে নখ করতে থাকে। আসতে কেন বলেছি? নিজের কাছে টেনে নিতে পারে না? এত লজ্জা ওনার কোথা থেকে আসে? রূপসা একটু পিছিয়ে এসে গা ঘেঁষে শোয়। মুখ না ফিরেই হাত বাড়ে। কাঠের মতো রুক্ষ ওই শক্ত হাত টেনে এনে গায়ে রাখে। সিনান দূরত্ব নিবারণ করে। পূর্বের রাতগুলোর চেয়েও বেশি যত্নে আদরে সোহাগে মাতিয়ে তোলে তার আহ্লাদিকে। আশঙ্কিক স্কুল মাঠতে আনন্দ উল্লাস ভেসে আসে। সুরেলা বান্ধবীকে কনুই মেরে বলল। মারু কি হয়েছে রে? মারিয়া ফিরতি কনুই মেরে বিদ্যালয়ে গেটের দিকে ইশারা করে বলল। তোর বয়স্ক বাতার আইছে, ওই দেখ। সুরেলা চকিত দৃষ্টি ফেলে গেটের দিকে। ওই তো চেনা পরিচিত জিপ হাঁকিয়ে আসছে জনাব। সফেদ গদরে ইন করা সফেদ শার্ট, মুখে বরাবরের মতো গাম্ভীর্য ভাব দেখতে মাশাল্লাহ, চোখ ফ্রানো দেয়। কিন্তু এত ছিলা মুরগি ধ্যাত শেভ করিয়েছে। কি হলো সই, মানমে লাড্ডু ফুটা? বান্ধবীর ধাক্কায় সুরেলা কটমট করে তাকালো। মারিয়া ব্যঙ্গাত্মক ভুরু নাচিয়ে বলল। তোর বাতারে তো ঢাকা থেকে আইসা পড়ছে রে, এখন আর তোর কিসের চিন্তা? শীতের এই বড় রাত আর কষ্ট করার লাগতো না। মারুর বাচ্চা চুপ কর। উনি আমার সাথে কথা কন না, মানে কথা কয় তয় ডাকেন না। রাগ করছে। রাগ করার মতো কাজ করলে রাগ করব না? রিজ ভাই ভালো মানুষ, তাই কিছু কয় নাই। অন্য কেউ হইলে পাটকাঠি দিয়া আচ্ছা মতন ধুলাই দিয়া বাপের বাড়ি খেদাইয়া দিত। প্রাণপ্রিয় শোয়ের কথাই সুরেলা কাঁদো কাঁদো মুখ বানায়। মারিয়া মুখ ঘষে সামনে ইশারা করে বলল। দেখ তোর বাতারে সব মাইয়া চোখ দিয়া গিলা খাইতাছে, অথচ তোরজন তোর দিকে তাকাইয়া আছে। তুই কত লাকি রে। রিজ ভাই মেলা ভালোবাসে তোরে, সব সময় তোর পাশে ছায়ার মতো থাকে। অথচ তুই ভাইয়ের বিশ্বাস করবার পারস নাই। একবার ভরসা কইরাই দেখতি, তার রাগ জায়েজ আছে। শুলে মনটা খারাপ হয়ে গেল। সে বলল। তার রাগ ভাঙানোর উপায়? মারিয়া দুষ্টু হাসে। তার হাসিতে সুরেলা লজ্জায় পড়ে। জনাবের রাগ ভাঙানো সুরেলার কাছে ডাল ভাত। সুরেলা জনাবের পানে তাকে মিটি মিটি হাসে। বিদ্যালয় প্রাঙ্গণে জিপ থামিয়ে নেমে আসে নরিজ। কালো রোদ চশমা খুলে শার্টের সাথে ঝুলিয়ে সুরেলার দিকে তাকালো ক্ষণ, তারপরই হনহনিয়ে এগিয়ে আসে। সুরেলা শোয়ের হাত চেপে বারান্দা থেকে নেমে মাঠ বরাবর এগিয়ে আসে। নরিজের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত বদনে বলে। ঢাকা থেকে কখন ফিরলেন? আম্মা তো কিছু বলেনি যে আপনি আসবেন। নরিজ তাকে সম্পূর্ণ উপেক্ষা করে মারিয়ার পানে তাকায়। মারিয়া হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম রিজ ভাই, ভালো আছেন? নরিজ ভদ্রসুলভ হেসে বলল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার বান্ধবীর মাঝে সামাজিকতার বড্ড অভাব। এই দেখুন, আপনি কি সুন্দর সালাম দিলেন। আমি খুব খুশি হয়েছি। দোয়া দিলাম স্বামী সোহাগী হবেন। নরিজের কথাই মারিয়া লাজুক হেসে সইকে খোঁজা দেয়। শৈলের মুখটা ভোতা হয়ে আসে। মারিয়া হেসে বলল। সুর এসেছে নাচতে, আপনার কথাই বলছি। আপনি কি ওর ওপর রেগে আছেন? কেঁদে কেটে স্কুল বাসিয়ে দেওয়ার জোগাড়। আমিই বুঝালাম, এখন রাগ গোসা ঝেড়ে ফেলুন। আমি রাগ করি নাকি? আমি রাগ করেছি? শুলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে নরিজ। শুলা নাবোধক মাথা নাড়ে। নরিজ হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল।
কাজ শেষ? হ্যাঁ, তবে আমিও বাড়িতে যেতে চেয়েছি। আমি 5 মিনিটে আসছি। এখানেই দাঁড়ালে ভালো হয়। শুধু 5 মিনিট। নরিস শান্ত চাহনিতে সাবধান করে চলে যায়। সুরেলা বুঝতে পারে তার বাপের বাড়ি যাওয়া হয়েছে। নরিস চলে গেলে মারিয়া সুরেলাকে বলল। কে রাগ করেছে? দেখি তো সব ঠিকঠাকই মনে হলো। সুরেলা কাতর চোখে চায়। নরিস 5 মিনিটের মধ্যে ফিরে আসে। সুরেলা বান্ধবীর থেকে বিদায় নিয়ে নরিসের সাথে হাঁটে। গাড়িতে উঠেই সুরেলা বলল,